আমার স্নেহের ছাত্রছাত্রী, আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আজ আবার একটি অনলাইন ক্লাসে আমরা হাজির হয়েছি একটু জেনে নেওয়ার জন্য ভয়েস চেঞ্জ সম্পর্কে। তো ভয়েস চেঞ্জের যে প্রিভিয়াস দুটো ক্লাস আমরা করেছি, পার্ট 1 এবং পার্ট 2, সেইখানেতে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে যা যা জেনেছি, যে এর কী কী বিভাগ হয়, সেখানে ছিল মূলত অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াজি প্যাসিভ। তো মূলত আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এই দুটো নিয়েই আলোচনা করেছি বা এখনও করব। তো বিগত ক্লাসে যেটি ছিল পার্ট 1, সেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কী করে করা যাবে সেটা জেনেছিলাম, এবং যে পার্ট 2 ক্লাসটি ছিল সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কীভাবে করা যায় সেটি আমরা জেনেছিলাম। আপাতত আমরা ইম্পেরেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করা যাবে এই ক্লাসেতে সেইটা একটু আমরা জেনে নেব। তো ইম্পেরেটিভ যে সেন্টেন্স হয় সেটা আমরা অলরেডি জেনে এসেছি আগের ক্লাসেতে, যেটি মূলত 3টে প্রকারের হয়। প্রথমত হচ্ছে অর্ডার, যাকে বাংলায় আমরা বলি আদেশ। নেক্সট হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ, এবং 3 নম্বর হচ্ছে অ্যাডভাইস বা উপদেশ। তো এই 3 প্রকারের যে ইম্পেরেটিভ সেন্টেন্স হয়, সেই সমস্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে হোক বা রিকোয়েস্ট টাইপ সেন্টেন্সের ক্ষেত্রে বা অ্যাডভাইস টাইপ যে সেন্টেন্সগুলো থাকছে, সেইগুলোর ক্ষেত্রে ভয়েস চেঞ্জ আমরা কী করে করতে পারবো অ্যাক্টিভ টু প্যাসিভ, সেটা আমরা দেখে নেব। তো ছবিতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইম্পেরেটিভ সেন্টেন্সের একটি ছোট্ট চার্টের মধ্যে অ্যাক্টিভ টু প্যাসিভ মোড কীভাবে করা যাচ্ছে সেটা দেখানো রয়েছে। তো এখানে যে প্রথম ভাগটি দেখানো হয়েছে সেটি হচ্ছে অর্ডার টাইপ ইম্পেরেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যে প্রথম এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের, সেটি লেখা আছে, দেখো, ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর অর্থাৎ দরজাটি খোলো। তো শুনেই বোঝা যাচ্ছে এটি অর্ডার টাইপ সেন্টেন্স, আদেশ করা হচ্ছে কাউকে দরজাটি খুলে দেওয়ার জন্য। এবং দেখো, খুব যেটা আমরা সাধারণত কথা বলতে গিয়ে প্রায়শই এমনি বলি, সবসময় আমরা যে কর্তা তাকে আমরা কখনো কখনো নাম উচ্চারণ করি না বা তাকে আমরা উজ্জ্ব রেখে দিই। যেমন দেখো, যখন এই প্রথম সেন্টেন্সটি ওপেন দ্য ডোর বলছি, তখন অ্যাকচুয়ালি এখানে যে কর্তা, কাউকে তো আমি বলছি যে দরজাটি খুলে দাও, তাহলে কে খুলবে? এখানে বোঝাই যাচ্ছে যে ইউ ওপেন দ্য ডোর, কিন্তু ইউ এখানে লেখার দরকার পড়ছে না, বা সাধারণত আমরা এরকমভাবে ইউ ওপেন দ্য ডোর এরকম সেন্সে বলি না। তো সেক্ষেত্রে ইউটা সাবজেক্ট থাকে, যেটি আপাতত উজ্জ্ব থাকছে। এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করে প্যাসিভ করছি চলো আমরা দেখে নিই। তো ওপেন দ্য ডোর, এখানে আমরা বুঝতেই পারছি যে সাবজেক্ট ইউ যেটি উজ্জ্ব রয়েছে, অর্থাৎ যেটি বলা হচ্ছে না সেন্টেন্সে, এবং দ্য ডোরটি কি খুলে দেবে না দরজা খুলে দেবে। তো নিঃসন্দেহে দ্য ডোর এইটি হচ্ছে এখানকার অবজেক্ট। তো এটাকে যখন আমরা প্যাসিভ করব, নিঃসন্দেহে যার বেশি ইম্পর্টেন্স আসবে সেটা হচ্ছে দ্য ডোর। তাহলে এক্ষেত্রে আমরা বাংলাতেও যদি বাচ্চটাকে চেঞ্জ করে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে করি, সেক্ষেত্রে আমরা কি বলবো, যে দরজাটি খুলে দেওয়া হোক। ইংলিশে দেখো, সেই ক্ষেত্রটিতে আমরা লেটের ইউজ করি। খুব সুন্দরভাবে লেট দিয়ে এখানে আমরা প্যাসিভ করে ফেলেছি, লেট দ্য ডোর বি ওপেনড, অর্থাৎ দরজাটিকে খুলে দেওয়া হোক। এখন দেখো, লেট এটি সর্বপ্রথম এসেছে, তারপরেই যেটি দ্য ডোর অবজেক্ট ছিল সেটি সবার প্রথম ইম্পর্টেন্স পেয়ে দ্য ডোর বসে পড়েছে লেটের পাশে, এবং তার পাশেই দেখো যেটা প্যাসিভ ভয়েসের অন্যতম ইম্পর্টেন্ট জায়গা, বি ভার্ব, সেটা আসতেই হবে, সেটি বসেছে দ্য ডোর বি। এবং একদম শেষকালে এখানে যে মেন ভার্বটি ছিল খুলে দেওয়া, বা ইংলিশে আমরা বলি ওপেন, সেটির পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা এক্ষেত্রে ওপেনড, সেটা বসেছে লেট দ্য ডোর বি ওপেনড। খুব ইজি। পরেরটি দেখো কি আছে, ফিনিশ দ্য টাস্ক, অর্থাৎ কাজটি শেষ করো।
তার মানে একই রকমভাবে আমরা আবারও বুঝতে পারছি এখানে যে কর্তা সেটিকে উজ্জ্ব রাখা হয়েছে, পরিষ্কার বলা হচ্ছে না, এবং দ্য টাস্ক এটি অবশ্যই অবজেক্ট হচ্ছে, যেটি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আবার আমরা ইম্পর্টেন্স দেব। তো একই রকমভাবে সেম সিস্টেমে দেখো আমরা কিভাবে করছি এটার প্যাসিভ। লেট দ্য টাস্ক বি ফিনিশড, অর্থাৎ টাস্কটিকে বা কাজটিকে সম্পন্ন করা বা শেষ করা হোক। এইরকম সেন্সে আবারও আমরা শুরুতে দেখো লেট দিয়েছি, নেক্সট আমরা যেটি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ছিল দ্য টাস্ক, সেটি আপাতত সাবজেক্টের ভূমিকা অবতীর্ণ হয়েছে বলে লেটের পর সেটি চলে এসেছে, লেট দি টাস্ক। তারপর কি এসেছে বি ভার্ব, যেটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা, এবং তারপরে যেটি মেন ভার্ব ছিল ফিনিশ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে ফিনিশড। তাহলে হলো কি লেট দ্য টাস্ক বি ফিনিশড। এরপরে দেখো আমরা অর্ডারের ক্ষেত্রটা না হয় বুঝে নিলাম, কিন্তু রিকোয়েস্ট বা অ্যাডভাইসটা আমরা এখনও দেখিনি। তো এবার এই টাইপের সেন্টেন্সগুলো আমরা একটু দেখে নেব। তো আপাতত এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এইখানেতে প্রথম যে দুটি সেন্টেন্স রয়েছে এই দুটো প্লিজ আছে, আমরা পরিষ্কার বুঝতেই পারছি। জেনারেলি প্লিজ থাকলে রিকোয়েস্ট হয়, সেটা আমরা জানি। তো প্রথম দুটো দেখো কনফার্ম ওয়েতে রিকোয়েস্ট বোঝাচ্ছে, কখনো কখনো প্লিজ দিয়ে অ্যাডভাইস টাইপও কিছু বোঝায়, সেটা আমরা দেখে নিচ্ছি। তো প্রথম যে দুটি সেন্টেন্স সেই দুটি দেখো রিকোয়েস্ট মোডে রয়েছে। প্রথমটি কি আছে, প্লিজ টেক ইট, অর্থাৎ দয়া করে এটি নিয়ে নিন। তো যখন কাউকে আমি এভাবে রিকোয়েস্ট করছি না, এইগুলো একটু স্লাইটলি ডিফারেন্ট ওয়েতে এই প্যাসিভ মোডটা আমরা করে থাকি, এবং সেক্ষেত্রে আমরা কি ইউজ করছি দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু টেক ইট, অর্থাৎ আপনাকে বা তোমাকে অনুরোধ করা হচ্ছে এইটি নেওয়ার জন্য বা এইটি নিতে। তো দেখো এখানে আমরা ইউ আর রিকোয়েস্টেড এই ফর্মটিকে ইউজ করে বা এই তিনটে ওয়ার্ডকে ইউজ করে, এবং তারপরে আমরা যথারীতি ভার্ব ইনফাইনাইট ভার্ব ইউজ করে মেন ভার্বের আগে খুব সুন্দরভাবে আমরা এটাকে প্যাসিভ করে দিতে পেরেছি। তো প্লিজ থাকলে জেনারেলি আমরা মাথায় রাখবো যে ইউ আর রিকোয়েস্টেড এইটিকে প্রথমে ইউজ করে আমরা খুব ইজিলি অ্যাক্টিভ টু প্যাসিভ করে দিতে পারছি। পরের সেন্টেন্সটি কি আছে, প্লিজ কাম হিয়ার, অর্থাৎ দয়া করে এদিকে আসো বা আসুন। তো এইটিকে যখন প্যাসিভ করব, সেম একই রকম ওয়েতে দেখো ইউ আর রিকোয়েস্টেড, অর্থাৎ আপনাকে বা তোমাকে অনুরোধ করা হচ্ছে টু কাম হিয়ার, এইখানে আসার জন্য বা এখানে আসতে। তো খুব ইজিলি দেখো এই দুটো ক্ষেত্রেও আমরা ইউ আর রিকোয়েস্টেড ইউজ করে রিকোয়েস্ট টাইপ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করে দিতে পারলাম। আপাতত যে সেন্টেন্সগুলি রয়েছে এই সেন্টেন্সগুলি মূলত অ্যাডভাইস ফর্মে রয়েছে, কাউকে উপদেশ দেওয়া হচ্ছে এরকম সেন্সে। তো প্রথমটি আমরা একটু দেখে নেব, চলো। ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল প্লিজ, অর্থাৎ দয়া করে কোনো রকম অ্যালকোহল পান করবেন না, অর্থাৎ কোনো রকম অ্যালকোহল যেন সেবন করবেন না। দেখো এইটা যেহেতু প্লিজ আছে, ফলত মনে হতেই পারে যেটা রিকোয়েস্ট করা হচ্ছে, রিকোয়েস্ট তো ওয়ান কাইন্ড অফ হচ্ছেই, কিন্তু এখানে মূল যে ব্যাপারটা দেখো, কেউ যখন খুব মাদকাসক্ত হয়ে পড়ে বা খুব অ্যালকোহল ছাড়া যার দিন চলে না, তার জেনারেলি শরীর খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে ডক্টর কিন্তু তাকে খুব সুন্দর ওয়েতে খুব পোলাইটলি তাকে এইভাবেই অনেক সময় রিকোয়েস্ট করি আমরা, বা ডক্টররাও করেন যে ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল প্লিজ। এটা একরকম তার শরীরেরই ভালো চেয়ে তাকে আমরা উপদেশ দিয়ে থাকি। তো সেই সেন্সে আমরা এখানে এটি অ্যাডভাইস মোডেতেই দেখছি। তো এইটিকে আমরা প্যাসিভ করতে গেলে দেখো খুব ইজিলি, যেমন আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড করে দিচ্ছিলাম, এক্ষেত্রে আমরা খুব ইজিলি ইউ আর অ্যাডভাইসড, অর্থাৎ আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে বা তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে নট টু ড্রিঙ্ক অ্যালকোহল, যাতে কি অ্যালকোহল না পান করা হয় তার জন্য। তো ইউ আর অ্যাডভাইসড নট টু ড্রিঙ্ক অ্যালকোহল, এখানে টু ড্রিঙ্কের আগে নট দিয়েছি কেন, কারণ এখানে অ্যালকোহল ড্রিঙ্ক করতে মানা করা হচ্ছে, বারণ করা হচ্ছে, সেই কারণে এখানে নটটি টু এর আগে চলে এসেছে। এরপরে যে সেন্টেন্স রয়েছে দেখো, প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ। প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ অর্থাৎ যখন কোনো ইন্টারভিউ আমরা দিতে যাই, সে কোনো চাকরির ক্ষেত্রে হোক বা যা কিছুতেই হোক না কেন, তো তার আগে আমরা নিঃসন্দেহে সেই ইন্টারভিউ ফেস করার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করি। তো সেই ক্ষেত্রে প্যাসিভ মোডে আমরা কীরকমভাবে করতে পারি দেখো, প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ এইটিকে আমরা খুব ইজিলি গেট
প্রিপেয়ার্ড ফর দি ইন্টারভিউ অথবা বি প্রিপেয়ার্ড ফর দি ইন্টারভিউ, এই সেন্সেতে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করে দিতে পারবো। প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ খুব ইজিলি দেখো আমরা দুভাবে, আবারও বলছি দুভাবে করতে পারি। গেট প্রিপেয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, ঠিক এখানে গেট লিখে তারপরে আমরা প্রিপেয়ার যে ভার্বটি ছিল তার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করে গেট প্রিপেয়ার্ড ফর দ্য ইন্টারভিউ এইভাবে লিখে দিতে পারি। অথবা গেটের জায়গায় আমরা যদি বি ভার্ব ইউজ করি, যে বি প্রিপেয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, সেটিও কিন্তু যথাযথ হবে এক্ষেত্রে। এর পরের যে অ্যাডভাইস টাইপ সেন্টেন্স সেটি হচ্ছে ওবে ইয়োর ফাদার, অর্থাৎ তোমার বাবার কথা মান্য করো, এটা এক রকমের উপদেশ দেওয়া হচ্ছে। তো প্যাসিভ কী করে করা হয়েছে দেখো, ওবে ইয়োর ফাদার, তাহলে ওবেটা কে করবে? নিশ্চয়ই তুমি করবে। কাকে করবে? তোমার পিতাকে বা বাবাকে করবে। তো সেই সেন্সে দেখো এখানে ইয়োর ফাদারটা নিশ্চয়ই অবজেক্ট, যেটি দেখো প্যাসিভ মোডে মেন ইম্পর্টেন্স পাচ্ছে এবং প্রথম চলে এসেছে। তো ওবে ইউর ফাদার অর্থাৎ বাবাকে মান্য করো, এটা যদি আমরা প্যাসিভ মোডে করি, বাংলাতেও দেখো আমরা এইভাবেই বলবো যে তোমার বাবাকে মান্য করা উচিত। অ্যাডভাইস মানে জেনারেলি সবসময় উচিত সেন্স থাকে, এটা আমরা বুঝতেই পারি। তো এক্ষেত্রে আমরা খুব ইজিলি করে দিয়েছি দেখো শুড ইউজ করে, ইউর ফাদার শুড বি ওবেইড। এখানে মেন ভার্ব ছিল ওবে, তার যথারীতি দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম ওবেড হয়েছে এবং তার শুডের পর বি ভার্বও এসে গিয়েছে এবং যেটি ইয়োর ফাদার, যেটা ওখানে অ্যাক্টিভ মোডেতে অবজেক্ট হিসেবে ছিল, সেটি প্যাসিভ মোডেতে দেখো একদম প্রথমে সাবজেক্ট মোডে মানে সাবজেক্টের মতো ভূমিকায় চলে এসেছে। তো ওবে ইয়োর ফাদার কী হয়ে গেছে দেখো, ইয়োর ফাদার শুড বি ওবেইড, অর্থাৎ তোমার বাবাকে মান্য করা হচ্ছে, এমনটা হওয়া উচিত। শেষের যে উদাহরণটি এখানে রয়েছে সেটি কি আছে, সেটিও অ্যাডভাইস মোডেই রয়েছে। হেল্প দ্য পোর, অর্থাৎ যে দরিদ্র বা অসহায়, সেই সেন্সেতেও হতে পারে যে তাকে হেল্প করো, সাহায্য করো বা দরিদ্রকে সাহায্য করো। তো প্যাসিভ মোডে এটাকে যদি নিয়ে যেতে হয় তাহলে দেখো এখানে যে অবজেক্ট ছিল দ্য পোর, সেটি কি সবার প্রথম সাবজেক্টের স্থানে চলে আসছে এবং কীরকম হচ্ছে ব্যাপারটা, দ্য পোর শুড বি হেল্পড, অর্থাৎ যে দরিদ্র ব্যক্তি তাদেরকে আমাদের হেল্প করা উচিত, অর্থাৎ তাদের সাহায্যপ্রাপ্ত হওয়া উচিত। কাদের দ্বারা হবে? আমাদের দ্বারা। তো এখানে যেহেতু ইউ বলো বা উই বলো, এখানে কোনো রকম কোনো অ্যাক্টিভ মোডেতে আমরা কোনো সাবজেক্ট ইউজ করিনি, তো সেক্ষেত্রে এক্ষেত্রে বাই দিয়ে আবার সেই বাই আস বা বাই ইউ এটা বলার দরকার পড়ছে না। তো আমরা ইজিলি এটাকে করে দিয়েছি দ্য পুয়ার শুড বি হেল্পড, অর্থাৎ যারা দরিদ্র হয় তাদের সাহায্যপ্রাপ্ত হওয়া উচিত। আপাতত দেখো ভয়েসের অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটো প্রকার আমরা খুব ভালো করে বিগত ক্লাসগুলি থেকে এবং আজকের এই ক্লাসটিতে অবধি যথেষ্ট বোঝার চেষ্টা করেছি বা হয়তো অনেকটাই বুঝেছি। কিন্তু ভয়েসের যে 3 নম্বর ভাগটি আমরা একদম প্রথম ক্লাসে দেখেছিলাম, পার্ট 1-এর ক্লাসে, সেখানে একটি ভাগ অ্যাক্টিভ এবং প্যাসিভ ছাড়াও যেটি ছিল সেটি হচ্ছে কোয়াজি প্যাসিভ ভয়েস, যেটাকে আমরা বাংলায় বলি কর্ম কর্তৃ বাচ্য। তো এই ক্ষেত্রটা কী হয় দেখো, এখানে না তো কর্মের প্রাধান্য না তো কর্তার প্রাধান্য, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এমনই হয় যে তলায় লেখা আছে দেখো, যে কোয়াজি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয় যে এই যে সেন্টেন্সগুলো হয় সেগুলি হচ্ছে ফর্ম বা গঠনগত দিক থেকে দেখো অ্যাক্টিভ হয়, কিন্তু সেন্স বা অর্থগত দিক থেকে কিন্তু প্যাসিভ হয়। এটা আমরা উদাহরণ সহযোগে দেখতে গেলে খুব ভালো করে বুঝতে পারবো। তো এখানে যে অ্যাক্টিভ প্যাসিভের উদাহরণগুলি আছে সেখানে দেখো প্রথমটি কি লেখা আছে, হানি টেস্টস সুইট, অর্থাৎ মধু স্বাদেতে মিষ্টি হয়। এবার দেখো খুব ভালো করে বুঝে দেখো, মধু কিন্তু নিজে একটা কোনো ব্যক্তি যে নিজের স্বাদ নিজে বলতে পারবে এরকম টাইপের কোনো কিন্তু অ্যানিমেট বিং নয়, বস্তু। তো এমনভাবে এখানে লেখা থাকছে অ্যাক্টিভ মোডে যেন কি মধু যে স্বাদেতে মিষ্টি, এই টোটাল অ্যাক্টিভিটিটা যেন অ্যাজ ইফ ওই সম্পন্ন করছে। হানি টেস্টস সুইট দেখে যেন মনে হচ্ছে এমনি যে হানি যেন এখানে সাবজেক্ট, টেস্টস তো মেন ভার্ব আমরা বুঝতেই পারছি, এবং সেটা স্বাদেতে কেমন না মিষ্টি। এবার দেখো
হানি কিন্তু নিজেকে নিজে মিষ্টি বলতে পারে না, বা নিজের স্বাদে যে মিষ্টি সেটাও নিজে পরীক্ষণ করে বলতে পারে না। সেটা কারা করে বা কারা বলে? যখন আমরা মানুষরা হানি বা মধু স্বাদ করি, তখন আমরা সেটা স্বাদ করার পরে বলতে পারি যে কি এটা স্বাদেতে মিষ্টি হয়। তো দেখো এখানে সেন্টেন্সটার যে স্ট্রাকচারটা, হানি টেস্টস সুইট, দেখেই যেন ফট করে মনে হচ্ছে যে হানি এখানে সাবজেক্ট, টেস্টটা হচ্ছে মেন ভার্ব, এবং সুইটটা যে স্বাদটা কীরকম সেটা বাকি এক্সট্রা পার্টটাকে বুঝিয়ে দিচ্ছে। কিন্তু অথচ আমরা অর্থগত যদি দিক থেকে দেখি, অর্থগত দিক থেকে বা টোটাল যে অ্যাকচুয়াল সেন্স, সেই দিকটা দেখতে গেলে ইজিলি বুঝতে পারছি মধু কিন্তু নিজেকে কখনো মিষ্টি বলে প্রতিপন্ন করার মতো ক্ষমতা ওর নেই। তো এক্ষেত্রে আমরা প্যাসিভ কী করে করি? দেখো, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে মধু হয় মিষ্টি যখন এটিকে যখন এটির স্বাদ নেওয়া হয়। বাংলায় করলে এরকমই হবে, যখন এটির স্বাদ নেওয়া হয় তখনই এটা মিষ্টি হয়। খুব ইম্পর্ট্যান্ট এই কোয়াজি প্যাসিভ ভয়েসগুলি, একটু খেয়াল রাখবে, এগুলো পরীক্ষায় অনেক সময়ই আসে। তো নেক্সট যে সেন্টেন্সটি সেটা দেখো, দ্য রক ফিলস রাফ, অর্থাৎ পাথরটি খুব শক্ত। তো দেখো, রক নিজেকে নিজে ফিল করে কিন্তু কখনো রাফ বলতে পারে না, আমরা তাকে ফিল করি, তবে না আমরা বলতে পারি যে পাথরটি খুব কর্কশ টাইপের, এর উপরিতলটা কখনো মসৃণ হয় না। তো প্যাসিভ মোডে দেখো এটা একই রকমভাবে কী হয়েছে, দ্য রক ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড। তাহলে পাথরকে শক্ত লাগে যখন এটিকে অনুভব করা হয়। এই ইট ইজ ফেল্ড এই জায়গাটাতে দেখো মূলত প্যাসিভ জায়গাটি বা প্যাসিভের সেন্সটি আনা হচ্ছে হোয়েন ইট ইজ ফেল্ড, যখন এটাকে অনুভব করা হয়। এখানে বি ভার্ব ইজ থাকছে, এবং দেখো যে ফিল যেটা এখানে মেন ভার্ব ছিল সেটিরও পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ হয়েছে, ঠিক যেরকমটা আমরা হানি টেস্ট সুইটের ক্ষেত্রে দেখেছিলাম, ইট ইজ টেস্টেড, অর্থাৎ এটিকে যখন স্বাদ নেওয়া হয়। তো ইজটা ওখানে বি ভার্ব ছিল, এবং যথারীতি দেখো টেস্ট ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম টেস্টেড ইউজ হয়েছিল। এখন 3 নম্বর যে সেন্টেন্স দেখো, দ্য রোজ স্মেলস সুইট, অর্থাৎ গোলাপ ফুলের গন্ধ খুব সুন্দর হয়। তো এটাও আমরা বুঝতে পারছি, দেখো গোলাপ নিজেকে কখনো খুব মিষ্টি গন্ধেতে এরকম বলতে পারে না। এটাও একই রকমভাবে কী হয়েছে দেখো, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। তাহলে হোয়েন ইট ইজ স্মেলড এই জায়গাটিতে প্যাসিভ ভাবটি আনা হয়েছে, হোয়েন ইট ইজ স্মেলড, যখন এটির ঘ্রাণ নেওয়া হয় তখনই কিন্তু এটি যে খুব মিষ্টি সেই অনুভবটা আমরা করতে পারি। এবং যে শেষের উদাহরণটি এখানে রয়েছে, দ্য ড্রামস আর বিটিং, দেখো ড্রামসগুলো বাজছে, যে বাদ্যযন্ত্র এক রকমের ড্রাম সেটি বাজছে। তো খুব ভালো করে আমরা জানি যে ড্রাম নিজে নিজে কিন্তু বাজতে পারে না, কোনো মানুষ বা কোনো কেউ সেটাকে বাজায় তবে না ওখান থেকে আওয়াজটা বেরোচ্ছে। তো এটাকে আমরা প্যাসিভ মোডে কীভাবে করতে পারি দেখো, দ্য ড্রামস আর বিং বিটেন, অর্থাৎ ড্রামগুলিকে বাজানো হচ্ছে। অ্যাক্টিভ মোডে যখন আমরা বলি যে ড্রামগুলি বাজছে, তখন শুনলে মনে হয় যেন ড্রামগুলি যেন সাবজেক্ট, কিন্তু আদৌপেও সেটা কখনো হতে পারে না, কারণ ড্রাম নিজেকে নিজে কখনো বাজাতে পারে না। তো এক্ষেত্রেও আমরা কি করি, যে ড্রামস আর বিং বিটেন। এখানে আর বিং বিটেন কেন হচ্ছে দেখো, কারণ এটা আর বিটিং, দ্য ড্রামস আর বিটিং এই সেন্টেন্সটাকে বুঝতেই পারছো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো যথারীতি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা বজায় রেখেছি অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে যেতে গিয়ে। দ্য ড্রামস আর বিং বিটেন, অর্থাৎ ড্রামগুলিকে বাজানো হচ্ছে। আশা করি তোমাদের এই আগের দুটি ক্লাস এবং আজকের যে ক্লাসটিতে এর মধ্যে অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াজি প্যাসিভ ভয়েস সম্পর্কে একটা আলোচনা হয়ে যাওয়ার পরে তোমরা যথেষ্ট এটা সম্পর্কে অবগত হলে, বা এটা সম্পর্কে একটা তোমাদের ক্লিয়ার কাট ধারণা হয়েছে। তো যথারীতি প্রত্যেকবার যেরকম এক্সারসাইজ দেওয়া হয়, এবারেও একটি এক্সারসাইজ এখানে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। তোমরা সমস্ত ক্লাসটিকে ভালো করে বুঝে নেওয়ার পরে অবশ্যই এটিকে করে নেবে। আমরা এরপরে আবারও নিঃসন্দেহে কোনো ক্লাস নিয়ে আসবো। খুব ভালো থেকো প্রত্যেকে। আজকের জন্য এতটাই থাক। থ্যাংক ইউ।